Welcome everybody in our online class. I hope that you are well by the grace of Almighty, and cordially thank you all to attend my online class. Dear students, today we want to discuss about right forms of verb. Like before, you have to take some preparation. You have to keep khatas and column with you, pen some. I think you are ready. Firstly, primarily we want to say something about verb. Actually, you know about that, what is verb and what kinds of it. Actually, you don't need it for your examination to know the classification of verb, but basic ideas you should take from here, I think. আমরা আজকে একটু ভার্বের ভার্ব সম্পর্কে একটু মানে আইডিয়া নেব। একটু মনোযোগী হওয়ার চেষ্টা করো সবাই। রাইট ফর্মস অফ ভার্ব ওখানে যাওয়ার আগে, প্র্যাকটিসে যাওয়ার আগে একটু প্রাইমারি কথা আমরা বলে নেব। যে ভার্ব কাকে বলে সেটা আমরা আসলে জানি, যে কোনো কিছু করা। ভার্বের ক্লাসিফিকেশন বিভিন্ন ধরনের আছে। ইম্পর্টেন্টলি তোমার যেটা জানা দরকার যে ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। কারণ তুমি যখন ফিল ইন দ্য গ্যাপস করতে যাও তখন এই দুইটা জিনিস তোমার সামনে চলে আসবে। একটা হলো ফাইনিট ভার্ব আর একটা হলো নন ফাইনিট ভার্ব। আই থিঙ্ক এই দুইটা তোমরা ভালো করেই জানো। যেটাকে মূল ভার্ব বলা হয়, অর্থাৎ যেটা দিয়ে অর্থ ক্রিয়ার প্রকাশ করে, সেটা ফাইনিট ভার্ব। আর নন ফাইনিট ভার্ব মূলত যে ভার্ব দিয়ে ক্লিয়ার অর্থ প্রকাশিত হয় না, সেটাই নন ফাইনিট ভার্ব, যেটা আমাদের খুবই প্রয়োজন হয় ফিল ইন দ্য গ্যাপস করার সময়। সুতরাং আমি সকলকে মিউট করে নিচ্ছি, সকলকে। আচ্ছা, জি আচ্ছা, তো কাম টু দ্য পয়েন্ট। তাহলে আমরা যেটা বলছিলাম, যে ভার্বের দুইটা প্রকার আমাদের জানা খুবই দরকার ফিল ইন দ্য গ্যাপস করার জন্য। একটা হলো ফাইনিট ভার্ব, একটা নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব মানে যে ভার্বটা মূলত সাবজেক্টে পরে বসে। তুমি যখন শূন্যস্থান করতে যাবা তখন তোমার এই প্রশ্নটা বারবার চলে আসবে যে আমার যে শূন্যস্থান যে ভার্বটা আছে ওইটা কি আসলে সাবজেক্টের ঠিক পরের ভার্বটা কিনা। তখন ভার্বের অবস্থা একরকম হয়, আর যদি সাবজেক্টের পরে না হয়ে যদি একটু পরে হয় তখন কিন্তু ভার্বের অবস্থান চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা নন ফাইনিট ভার্ব গুলো ব্যবহার করি। তো মূল জায়গা ফাইনিট ভার্ব, বাংলায় তোমরা পড়ে থাকো সমাপিকা ক্রিয়া, এবং নন ফাইনিট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। এইভাবে আমরা পড়ে থাকি মূলত। যাই হোক, তারপরে ফাইনিট ভার্বের আবার বিভিন্ন প্রকার আছে। প্রিন্সিপাল ভার্ব, যেটা মূল ভার্ব। অক্সিলারি ভার্ব তোমরা জানো, অক্সিলারি ভার্ব তিন ধরনের হয়। প্রাইমারিলি যেটা প্রাইমারি অক্সিলারি, যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। আবার প্রিন্সিপাল ভার্ব আবার বিভিন্ন ধরনের আছে। এখানে তুমি বেসিক্যালি যেটা জানতে পারো ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, এই বিষয়গুলো এখানে তুমি জানতে পারবা। খেয়াল করি আমরা খুব দ্রুত প্র্যাকটিস চলে, মূলত আমাদের টার্গেট প্র্যাকটিস করা। ট্রানজিটিভ ভার্বের এখানে কিছু মানে
রূপ এখানে দেওয়া আছে, তুমি খেয়াল করো। পজিটিভ ভার্ব, তারপরে রিসিপ্রোকাল ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব, হ্যাঁ, নন কনক্লুসিভ ভার্ব। এই ভার্বগুলো তুমি দেখে নেবে। আমি ভিডিওটা রেকর্ড করে আমার যে ইউটিউব চ্যানেল আছে একটা, ইংলিশ ক্লাসরুম, ওইখানে আমি করে দেব, মানে আপলোড করে দেবো আর কি। সেখান থেকে তোমরা আবার প্রয়োজনে দেখে নিতে পারবা। এখন বেসিক কথাগুলো শুধু একটু খেয়াল করো আসলে কি কি আছে। হ্যাঁ, আচ্ছা, নন ফাইনিট ভার্বের যে প্রকারটা বা নন ফাইনিট ভার্বের যে আইডিয়াটা তোমার ভালো করে জানা লাগবে। যদি না জানো তাহলে তুমি রাইট ফর্মস অফ ভার্ব আসলে অনেকটাই মানে ঝামেলায় পড়ে যাবা। দেখো, ইনফিনিটিভ, এটা আমাদের কিন্তু মডিফায়ার করতে যখন যাই তখনও প্রয়োজন হয় ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, অর্থাৎ ভার্বের বেস ফর্ম এর আগে টু বসালে সেটা মূলত ইনফিনিটিভ বলা হয়, মানে নন ফাইনিট ভার্ব। হ্যাঁ, যদি কোথাও নন ফাইনিট ভার্ব ব্যবহার করতে হয় তাহলে তিনটা ওয়েতে মূলত ব্যবহার করি। ইনফিনিটিভ, অথবা জিরান্ড, ভার্বের সাথে আইএনজি, আইএনজি করে আমরা জিরান্ড করি, অথবা পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন ধরনের হয়: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এগুলো বেসিক আইডিয়া আমাদের। এগুলো আমাদের এই জায়গাটা তুমি একটু ভালো করে খেয়াল করবে। আমাদের এই যে নন ফাইনিট ভার্বের জায়গাটা কিন্তু আমাদের প্রয়োজন হবে, এই ভার্বের সাথে আইএনজির জায়গাটা প্রয়োজন হবে, টু প্লাস ভার্বের জায়গাটা প্রয়োজন হবে। সুতরাং এটা একটু খেয়াল করবা। আমরা একটু সামনে চলে যাই। একটু খেয়াল করো যে আসলে আমাদের আহ ভার্বের অবস্থানটা তুমি একটু খেয়াল করো। আচ্ছা, আমরা ভার্বকে এভাবে সাজাতে পারি আর কি, যে ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্বকে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, আবার প্রিন্সিপাল ভার্বকে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, যেটাকে আমরা বাংলা বলি সকর্মক এবং অকর্মক ক্রিয়া, অর্থাৎ একটিতে কর্ম দরকার হয়, মানে একটি কর্ম আছে, অন্যটি ইনট্রানজিটিভ মানে কর্ম নেই, মানে কর্ম প্রয়োজন হয় না। যে ভার্বটায় এটার সাথে একটি প্যাসিভের একটা সম্পর্ক আছে। তোমরা জানো যে ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না। হ্যাঁ, নন ফাইনিট ভার্ব আমরা প্রকারভেদ আগে আগে বলেছি, এখানে গ্রাফ আকারে দেওয়া আছে, তুমি একটু দেখে নেবে। আর এখান থেকে অক্সিলারি ভার্বটা আবার এভাবে ভাগ হয়ে আসছে: প্রাইমারি, টু বি, টু হ্যাভ, এইভাবে মানে। আর এই যে মডাল অক্সিলারি, এই তিনটা ভাগ হয়ে আসছে আর কি। তো ভার্বের এই বেসিক আইডিয়ার মধ্যে তোমার দুইটা জিনিস আমি বারবার ফোকাসিং রাখছি, যে সেটা হলো ফাইনিট ভার্বটা তোমার বুঝতে হবে, যেটা সাবজেক্টের ঠিক পরে বসে, এটা আইডিয়া রাখতে হবে তোমাকে। আর নন ফাইনিট ভার্ব, যে মূল ভার্ব বাদে অন্য যে ভার্বটা আসে একটা বাক্যে, সেই ভার্বটাকে আমরা নন ফাইনিট ভার্ব হিসেবে দেখি। তো সেই নন ফাইনিট ভার্বটা তিন ধরনের হয় মূলত: টু বি যখন থাকে তখন ইনফিনিটিভ, এবং যখন ভার্বের সাথে আইএনজি হয়, যখন নাউনের কাজ করে তখন সেটাকে জিরান বলে। আবার পার্টিসিপল হয় কখন, যখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, বিশেষ করে আইএনজি হয়, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তোমার এই তিন ধরনের পার্টিসিপল আমরা পেয়ে থাকি। যাই হোক, এইটা বেসিক আইডিয়াটা তুমি রাখবা। আমরা একটু সামনে চলে যাই। ভার্ব এট এ গ্লান্স, এইখানেও একদমই স্পষ্ট করে তোমার ভাগ দেওয়া আছে, সরি। আচ্ছা, খেয়াল করো, মানে আহ আলোর স্বল্পতা আছে আর কি। যাই হোক,
এখানে তুমি মূলত অক্সিলিয়ারি ভার্বের প্রকারভেদটা সুন্দর করে দেওয়া আছে। এই গ্রাফটা তুমি খেয়াল করবা যে অক্সিলিয়ারি ভার্বের প্রকারটা চমৎকারভাবে দেওয়া আছে। আমাদের মূল যে জায়গাটা এবার আমরা যাব সেটা হলো যে আমাদের ভার্ব প্র্যাকটিস। এবার তোমার হাতে কলম নাও হাতে, আমরা প্র্যাকটিস করব একটু। দেখো আমরা কয়েকটা প্র্যাকটিস এখানে সাজিয়েছি, মূলত বোর্ড কোশ্চেন থেকেই আমি প্র্যাকটিসগুলো সাজিয়েছি। তুমি একটু পড়ার চেষ্টা করো আর এটার উত্তর লেখার চেষ্টা করো, একটু খাতা কলম হাতে নাও। বেসিক্যালি তোমার যে জিনিসটা রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে খেয়াল করতে হবে, তুমি একটু মনোযোগী হও। সেটা হলো এই শূন্যস্থানগুলো কোন অবস্থানে আছে, এটা তোমাকে হেল্প করবে আসলে যে কি ভার্বের অবস্থান তুমি করবা। খুবই খেয়াল করবা যে মূল ভার্বের মানে সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে সেটা মূলত মূল ভার্বের অবস্থান তুমি যখন ব্যবহার করতে যাবে তখন খেয়াল করবা ঘটনা যদি প্রেজেন্ট টেন্সের হয় তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর যখন ঘটনা পাস্ট ফর্ম মানে ঘটনাটা পাস্ট কিছু বোঝাবে, অতীতকালের কিছু বোঝাবে, তখন সেটা কিন্তু অতীতকালের ভার্ব হবে, মানে পাস্ট ফর্মে তোমাকে লিখতে হবে। তো যখন প্রেজেন্ট ফর্মে হবে তো ভার্বের মূলত হয়তো যে ফর্মটা সেটাই থেকে যাবে, না হয় ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হওয়ার কারণে এস অথবা ইয়ের যুক্ত হবে, অথবা প্যাসিভ ফর্মে মাঝে মাঝে এম ইজার প্লাস ভি3 অথবা অজার প্লাস ভি3 হতে পারে ফার্স্ট টেন্স যদি হয়। তো এটা একটু খেয়াল করো এখানে, মানে তুমি একটু প্র্যাকটিস করার চেষ্টা করো যে আসলে এটা কোনটা কোনটা তুমি পারো। তোমাকে আমি অল্প সময় দিলাম, জি একটু লেখার চেষ্টা করো উত্তরটা। আচ্ছা খেয়াল করো যতটুকু লিখেছো, এবার একটু এদিকে তাকাই আমরা। আমরা প্রথমত যখনই পরীক্ষার হলে থাকবো অথবা আমি প্রশ্ন হাতে পাবো তখন, বা যে কোনো একটা প্র্যাকটিস আমি করার চেষ্টা করব, তখন ভার্বের ক্ষেত্রে যে জিনিসটা আমার সবচেয়ে খেয়াল করতে হবে যে আসলে ঘটনাটা কোন মুখী, কি প্রেজেন্টের কোনো কিছু বলতেছে নাকি পাস্টের। যখন প্রেজেন্ট কোনো কিছু বলবে তখন আমার একটু প্রেজেন্ট মুখী হতে হবে, অর্থাৎ মূল ভার্ব যেগুলো আছে ওই যে বলছি প্রথম ফাইনিট ভার্ব, সেই ফাইনিট ভার্ব গুলোকে মানে প্রেজেন্ট ফর্মে বা এই সেন্স গুলো আমাদের মাথায় রাখতে হবে। আর পাস্ট ফর্মে হলে তখন অন্য মানে পাস্টের চিন্তা মাথায় রাখতে হবে। তো আমি ইট ইজ পপুলারলি বিলিভ ব্র্যাকেটে দেওয়া আছে আমার, তাহলে আমার ভার্বের অবস্থান ইজ, প্রথমে ইট এর পরে ইজ আছে, প্লাস এখানে যে ঘটনা আমি দেখতে পাচ্ছি সংক্ষেপে, তাতে বোঝা যায় যে ঘটনার অনেকটাই মানে প্রেজেন্ট ফর্মেট। হয়তো দুই একটা বাক্য ভিতরে থাকতে পারে, আমরা পড়ার মধ্যে কোনো পাঁচটায় ঘটনা থাকতে পারে, দুই একটা বাক্য থাকতেও পারে। তো আমরা বেসিক্যালি দেখি ভার্বটার অবস্থান খেয়াল করবো। শূন্যস্থান আছে বিলিভ ভার্বে, খুবই খেয়াল করো, শূন্যস্থান আছে বিলিভে, এবং ঠিক পূর্বে চলে যাবো সাবজেক্ট খোঁজার জন্য। ঠিক কি আগে একটা শব্দ আছে পপুলারলি, পপুলারলি একটা অ্যাডভার্ব, ঠিক তার আগে আছে ইজ, তার আগে আছে ইট, তার মানে ইট আমার সাবজেক্ট, এবং ইটের পরে অক্সিলারি ভার্ব হিসাবে ইজ দেওয়া আছে। হ্যাঁ, এবং অক্সিলারি ভার্বের পরে আমার মূল ভার্ব চলে আসছে। তো এখন অক্সিলারি ভার্বের পরে যখন মূল ভার্ব আসে তখন সাধারণত প্যাসিভ সেন্সটা বেশি হয়, অর্থাৎ
ভার্বটার ভি3 বেশি হয়। হ্যাঁ, তো ইট ইজ যেহেতু এখানে সাবজেক্ট আমার বস্তুবাচক, তো এবং অর্থগত ভাবেও এখানে বোঝাচ্ছে যে এটা বিশ্বাস করা হয়। হ্যাঁ, এটা বিশ্বাস করা হয়। সুতরাং পেসিভ ফর্মের কারণে, অথবা তোমাকে একটু সহজভাবে যদি মনে রাখো যে বি ভার্ব থাকলে এমিজার অজয়ার যদি থাকে, সাধারণত যদি অ্যাক্টিভ হয় তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস হিসেবে ভার্বের সাথে আইএনজি হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষার হলে অথবা প্রশ্নপত্রে বেশিরভাগ সময় পেসিভ ফর্মে এগুলো দিয়ে থাকে। অর্থাৎ অক্সিলারি ভার্ব যখন থাকবে সাধারণত পরেরটা অনেক সময় ভি3 হয়। এটা একটা আইডিয়ার কথা, নিয়মের কথা না, আইডিয়ার কথা। বেশিরভাগ সময় ভি3 হয়। তো তুমি এখানে অর্থগত ভাবে আমরা বিলিভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে, বিলিভড। তাহলে এন যুক্ত পরের শব্দটাও ঠিক একই ফর্মেট হবে। ইম্পর্টেন্ট আর একটা কথা শোনো, এন যুক্ত আগের শব্দটা যে পার্টস অফ স্পিচ হয়, ঠিক পরের শব্দটাই একই পার্টস অফ স্পিচ হয়। তাহলে আমার এখানে বিলিভ এবং এই পরের শব্দটাও অ্যাপ্রিসিয়েটেড। হ্যাঁ, আচ্ছা। that no nation can think of its development without, দেখো উইদাউট ড্যাশ। আচ্ছা, আমরা সি নাম্বার আসি। সি নাম্বার আমাদের প্রথম কাজ ব্র্যাকেট খোঁজা। ব্র্যাকেট আমার একটা ভার্ব পাইলাম যেটা হলো ইনভলভ। হ্যাঁ, ইনভলভ। ঠিক তার আগে যাব আমি কোন জায়গায় ভার্বের অবস্থান। বারবার বলছি, তুমি ভার্ব করার সময় ভার্বের অবস্থান খোঁজার চেষ্টা করবে। এটা কি সাবজেক্টের ঠিক পরের ভার্ব নাকি অন্য জায়গার ভার্ব? খেয়াল করে একটু, ঠিক আগে যে শব্দটা আছে সেটা হলো উইদাউট। উইদাউট যখন পেয়েছি, তুমি নিশ্চিত জানো যে উইদাউট একটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন যখন হবে তখন আর আমার পিছনে খুঁজতে হবে না। তা আমি জানি যে কিছু কিছু শব্দের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। তো তার মধ্যে একটা হয়েছে কি প্রিপোজিশন, অর্থাৎ লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, তারপরে আর একটা শব্দ আছে MIND, মাইন্ড। হ্যাঁ, এইরকম কিছু শব্দ আছে, হেল্প। এই শব্দগুলোর পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো এইখানে ঠিক একই কথা, উইদাউট এর কারণে ইনভলভ হয়ে যাবে ইনভলভিং, আইএনজি হয়ে যাবে। এই ইটা থাকবে না, এর সাথে আইএনজি হয়ে যাবে, ইনভলভিং। তো আমরা তিনটা উত্তর কিন্তু পেয়ে গেলাম। আমরা সরাসরি চতুর্থ ডি নাম্বারে চলে যাব। খেয়াল করি, আছে কনস্টিটিউট। আমি কিন্তু বাক্য পড়ি না, কারণ আমি আগে ব্র্যাকেট পড়তে চাই। আছে কনস্টিটিউট। ঠিক এবার কনস্টিটিউটের অবস্থান খেয়াল করবে। ঠিক পিছনে যাচ্ছি, পিছনের আছে কান্ট্রি আওয়ার অফ ওমেন। তার মানে আমি যদি এই শব্দটা দেখি, ওমেন অফ আওয়ার কান্ট্রি, তার মানে এই শব্দ, এইটা সব মিলিয়ে একটা সাবজেক্ট। ওমেন অফ আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশের নারীরা। তো এটা সব মিলিয়ে একটা সাবজেক্ট। এই ভার্বের অবস্থান ঠিক সাবজেক্টের পরে। তো মূল ভার্ব, যেটাকে আমরা বলেছিলাম ফাইনিট ভার্ব। তাহলে ফাইনিট ভার্বের অবস্থান কি হয়? মূল ভার্বের অবস্থা কি হয়? মূল ভার্বের অবস্থা হবে, যেহেতু প্রেজেন্ট ফর্ম, হয়তো এটার সাথে এস অথবা ইয়ে যুক্ত হবে, অথবা মানে যা যে অবস্থা আছে ওই অবস্থা থেকে যাবে। তাহলে এইখানে যেহেতু আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার 9 ওমেন, তাহলে হবে কনস্টিটিউট, মানে যা আছে হ্যাঁ তাই থেকে যাবে, যা আছে তাই থেকে যাবে। আচ্ছা, এবার খেয়াল করি পরেরটা, যে আমরা এই নাম্বার খেয়াল করি। এই নাম্বারে আমরা so there is no denying that they dash, এখানে একটু ভুল আছে মূলত। এখানে PLAY প্লে হবে, এটা এফ না, মূলত PLAY প্লে হবে, প্লে। আচ্ছা, ব্র্যাকেটে তাহলে প্লে, হ্যাঁ, এ সিগনিফিক্যান্ট রোল ইন দা ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, এখানে আমার শব্দটা আছে প্লে, PLY। আচ্ছা, শব্দটা প্লে ঠিক আগে যাব, আমি আগে যাব, আগে আছে দে। দে আমি জানি সাবজেক্টিভ ফর্ম, সুতরাং আমার পিছনে আর যাওয়া দরকার নাই। এই বাক্যটার সাবজেক্টের অবস্থান হচ্ছে ঠিক সাবজেক্টের পরে।
তাহলে সাবজেক্টের পরে মূল ভার্ব এবং প্রেজেন্ট টেন্সের ঘটনা, সাবজেক্ট থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হইতো তাহলে ভার্বের শেষে এস অথবা এ যুক্ত করতাম। এবারে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, ভার্বের অবস্থান যা আছে তাই আমরা রেখে দেব PLAY, এ সিগনিফিক্যান্ট রোল ইন দা ডেভেলপমেন্ট অফ দা কান্ট্রি। আচ্ছা, এবার আমরা পরেরটায় চলে যাব সরাসরি F নম্বরে। বি নট অ্যালাউড, বি নট অ্যালাউড, এখানে মূলত ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট হবে এই যে নট এর পরে, নট এর পরে একটা ব্র্যাকেট আছে আর গ্যাপ। আচ্ছা, এবার দেখি জাস্ট আ ফিউ ইয়ার্স অ্যাগো। আচ্ছা, ওমেন, এখানে খেয়াল করো জাস্ট আ ফিউ ইয়ার্স অ্যাগো ওমেন ড্যাশ মানে বি নট ব্র্যাকেট অ্যালাউড টু কাম আউটসাইড। খুবই খেয়াল করি এতক্ষণ আমরা ছিলাম প্রেজেন্টের ঘটনায়, হঠাৎ করেই বাক্যের একটা শব্দে ঘটনার যে কাল চেঞ্জ করে দিয়েছে, সেটা হলো জাস্ট এ ফিউ ইয়ার্স অ্যাগো, মানে আগের ঘটনা বলছে। তার মানে আমার সামনের এই বাক্যটা পাস্ট টেন্সে লিখতে হবে যেহেতু কিছু বছর আগের কথা বলবো। তাহলে ওমেন, ওমেন বি, হ্যাঁ বি, বি মানে অ্যামিজার অজার। তাহলে ওমেন যেহেতু পাস্ট টেন্সে বাক্যটা লিখতে হবে ওমেন ওয়্যার নট, ওমেন ওয়্যার নট হবে, হ্যাঁ ওমেন ওয়্যার নট। তাহলে এখানে উত্তর কি হলো ওয়্যার, ওয়্যার নট অ্যালাউড টু কাম আউটসাইড এন্ড ড্যাশ পার্টিসিপেট ইন দ্য ইকোনমিক অ্যাফেয়ার্স। খুব খেয়াল করি এন্ড এর আগের অংশটা একটা বাক্য এবং ঠিক এন্ড এর পরের অংশটা আর একটা বাক্যের অংশ, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা এখানে এই পার্টিসিপেট কেও পাস্ট টেন্সে করতে হবে, দেখবা কি যে পার্টিসিপেটেড। মূলত এখানে এই খেয়াল করি আমরা, এখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে ওয়্যার, এখানে ওয়্যার নট অ্যালাউড টু কাম আউটসাইড এন্ড পার্টিসিপেট ইন দ্য ইকোনমিক অ্যাফেয়ার্স, এখানে দুই ভাবে করা যায়। এখানে তুমি যদি পার্টিসিপেট মূলটাকে রাখো তাতেও হয়, এই এন্ড এর আগে যে টু কাম আউটসাইড, এই টু এর অবস্থান অনুসারে এখানেও টু উজ্জ্ব রেখে অর্থাৎ টু পার্টিসিপেট এইভাবে তুমি রেখে শুধু মূল ভাব এখানে দিয়ে দিতে পারো, মূল ফর্ম দিয়ে দিতে পারো যেহেতু আগে টু আছে, এই টু এর কারণে এন্ড এর অবস্থান আগের ভার পরের ভার এক হয়, ওইটা দিয়ে দিতে পারো। আচ্ছা, পরেরটা যে এইচ নাম্বার, সোসাইটি কুড অনলি ড্যাশ অ্যালো দেম ইন দ্য রোল অফ এ প্রাইমারি লেভেল টিচার এন্ড আ নার্স। অতীতকালে, এখন আমরা এই ঘটনাগুলো বলছে নারীদের ঠিক আগের অবস্থানটা, তাহলে সোসাইটি কুড অনলি অ্যালাউড, হ্যাঁ অর্থাৎ পাস্ট টেন্স, আমরা পাস্ট টেন্সে করে দেব টিচার এন্ড এ নার্স। পরে ব্যাখ্যে যাই, নাও এডুকেটেড ওমেন হ্যাভ, এখন আবার বর্তমানে চলে আসছে যে বর্তমানে শিক্ষিত নারীরা হ্যাভ প্রুভ। খেয়াল করি প্রুভ শব্দটা এখানে দেওয়া আছে, ঠিক পূর্বে কি আছে, আবার পূর্বে চলে যাই, পূর্বে আছে হ্যাভ, আমাদের একটা সাহায্যকারী ক্রিয়া দেওয়া আছে হ্যাভ, তার মানে হ্যাভ এবং হ্যাজ অথবা হ্যাড যদি থাকে তোমরা জানো, তাহলে পরবর্তী মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়, তাহলে হ্যাভ প্রুভড হবে, হ্যাভ প্রুভড। পরেরটা যাই আমরা, জি লাস্ট ওয়ান, যে নাম্বার দেখো, যে নাম্বারে আসো, যে নাম্বারে কি আছে, women are also make their contribution to the development of the country। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে অ্যামিজার আছে, আমি প্রথম এ নাম্বারে একটা কথা বলছিলাম যে অ্যামিজার অজের মানে বি ভার্ব যদি থাকে সাধারণত পরের যে মূল ভার্বটা প্যাসিভ ফর্ম হলে ভি3 হয়, কিন্তু
যদি সাবজেক্ট অ্যাক্টিভ হয় তাহলে প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে ঠিক একই অবস্থা, একটু খেয়াল করো, ওমেন আর এখানে বি ভার্ব আছে, বি ভার্বের পরে ঠিক ভার্ব আছে। তাহলে আমি প্রথম নিয়মটা খেয়াল করে অনেক সময় ভুলও করতে পারি, যে তাহলে প্রথম যেহেতু এই ইজ থাকার কারণে ব্লিভড বি3 আমরা ব্যবহার করেছি, এখানেও এরকম করব কিনা। এখানের সাবজেক্ট খেয়াল করে, এখানে সাবজেক্ট ওমেন আর এখানে সাবজেক্ট কিন্তু ইট, এখানে অর্থগত পেসিভ আর এখানে ওমেন কিন্তু অর্থগতভাবে অ্যাক্টিভ। তার মানে এম ইজ আর এর পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসাবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, মেকিং। উত্তর হবে মেকিং। আচ্ছা, আমরা আর একটা প্র্যাকটিস চলে যাই, সময়ের মধ্যে আর একটা প্র্যাকটিস করার চেষ্টা করব। আচ্ছা, এইটা একটু খেয়াল করো, আমরা এটা সহজে বলে দেব তোমাদের। এটা তুমি একটু পড়ার চেষ্টা করো, বাক্যটা সহজ আছে। এই প্র্যাকটিসটা হয়তো তুমি অনেকবার মানে করেছো এই প্র্যাকটিস। আমরা প্রথমেই বলছি, যখন রাইট ফর্মস অফ ভার্ব আমরা করব, প্রশ্ন আমি হাতে পাবো অথবা আমি প্র্যাকটিস করব, তখন আমার একটা জিনিস খেয়াল করব যে আসলে আমার যে ঘটনা এখানে দেওয়া আছে কোন টেন্সে দেওয়া আছে, ওইটার উপরে নির্ভর করে আমি কিন্তু সামনে প্রসিড হব। হ্যাঁ, দেখো এখানে আমি বাক্য শুরুই তুলতে যাই, ইট ওয়াজ 20 ইয়ার্স অ্যাগো। তার মানে আমার এখানে যে ঘটনা আগের কথা বলবে, তো আগের কথা যখন বলবে তখন আমার এই যে অধিকাংশ যে আমার ভাগগুলা আমার পাস্ট টেন্সে করার চেষ্টা করব। মানে যদি দুই একটা প্রেজেন্টের কথা থাকে বা বর্তমানের ঘটনা বলে এর মধ্যে, তখন তুমি ওখান থেকে আবার ব্যাক করে ওই বাক্যটাকে প্রেজেন্ট ফর্মে করার চেষ্টা করবে। তো পাস্ট ফর্ম যখন হবে তখন একটা মানে সবচেয়ে মজার যে বিষয়টা, পাস্ট ফর্ম হলে অধিকাংশ ভাগগুলাই পাস্ট ইনডেফিনিট অথবা পাস্ট পারফেক্ট হ্যাঁ টেন্সে যদি আমরা করি, মূল ভার্ব যেটা যেটা ফাইনাইট ভার্ব অর্থাৎ সাবজেক্টের পরে যে মূল ভার্বটা থাকে সেইটা, তো অধিকাংশ ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে, উত্তর কারেক্ট হবে। এবং একই বাক্যে সেকেন্ড ভার্ব যদি থাকে তখন ওই যে নন ফাইনাইট ভার্ব ওই হিসাবে আমরা জিরান ভার্বের সাথে আইএনজি অথবা মাঝে মাঝে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ অথবা পার্টিসিপল আমরা করব। হ্যাঁ, আচ্ছা, এখানে তাহলে খেয়াল করি। আহ হ্যাঁ, খেয়াল করো এই বাক্যটা এখানে একটা দেয়ার আছে মূলত। হ্যাঁ, একটা দেয়ার আছে, মিসিং হয়েছে। আচ্ছা, তাহলে এটা লিফট হবে পাস্ট টেন্স। যে একটু যারা একটু কম বোঝো আর কি, তোমাকে আমি আবারও বলছি, যখন তুমি দেখবা যে ভার্বটা বা ঘটনাটা পাস্ট টেন্সে, তখন তুমি দ্রুতই চিন্তা করবা যে আমার অধিকাংশ ঘটনা আমি পাস্ট ফর্মে করার চেষ্টা করব, তখন তাহলে আমার অধিকাংশ উত্তর হয়ে যাবে। তাহলে প্রথমটা লিফট, পরেরটা দেখো আমরা লেটিনি অ্যাপার্টমেন্ট ইন দ্য লেটিন কোয়ার্টার্স। একটা জিনিস খেয়াল করো, আমরা আমাদের সময় কিন্তু খুব কাছাকাছি চলে আসছে। আমি টাইম যখন শেষ হবে তার আগেই শেষে তোমার এই ক্লাসটা শেষ করে দেবো আর কি। শেষ করার পরে সাথে সাথে আবার ঢুকবো, অর্থাৎ সেকেন্ড টাইম আবার আবার আমরা আসতেছি। সুতরাং সবাই সকলেই আহ, কাটার পরে সাথে সাথে আবার তুমি ইন করার চেষ্টা করবা। মানে আমি শেষ করে এই ক্লাসটা এইটা দিয়ে এই ক্লাস শেষ করব। তো এটা শেষ করার সাথে সাথে আমি সেকেন্ড টাইম আবার আসতেছি এখনই। সুতরাং কেয়ারফুল মানে থাকবা, সাথে সাথে ইন হবা। আচ্ছা দেখো এখানে কুইক, এখানে আসি আমরা, যদি খুবই খেয়াল করো এই বাক্যটা আমরা এখান থেকে শুরু করছি। মানে যে একটু অনেক সময় অর্থ আমরা বুঝি না, অনেক সময় বাক্যের ধরন বুঝি না। এই বাক্যটা দেখো ফুল স্টপ কোথায় আছে বাক্যর, আহ এই যে এই বাক্যটা এখান থেকে শুরু, আই হ্যাড এ টিনি অ্যাপার্টমেন্ট দ্য লেটিন কোয়ার্টার্স। এখানে
বাক্য শেষ হয় না, শেষ না হওয়া সত্ত্বেও আরেকটা ভার্ব চলে আসছে, অর্থাৎ এবং এই হলো ফুল স্টপ, এখানে হলো আমাদের ফুল স্টপ। তাহলে তুমি খেয়াল করো যে এই যে একটা সিম্পল সেন্টেন্স বলা হয় এটাকে, সিম্পল সেন্টেন্সে আমার এই আই হ্যাড, অর্থাৎ আই হ্যাডটা একটু একত্র হয়ে গেছে। তুমি খেয়াল করো এখানে আই তারপরে হচ্ছে হ্যাড। হ্যাঁ, তো আই হ্যাড, আই এর পরে সাবজেক্ট, আই সাবজেক্ট এবং হ্যাড এখানে মূল ভার্ব। তারপরে আমাদের এই একদম শেষের দিকে আর একটা ভার্ব চলে আসছে, মানে সেকেন্ড ভার্ব। সুতরাং সেকেন্ড ভার্ব এইখানে আমরা ওভারলুকিং করে দেব, এখানে আমরা আইএনজি করে দেব, আইএনজি করে দেব। হ্যাঁ, খেয়াল করি আই সাবজেক্ট, আর্ন মূল ভার্ব, তাহলে ঘটনা আমার পাস্ট টেন্সের, তাহলে এখানে মূল ভার্ব পাস্ট টেন্সে করে দেব। হ্যাঁ, আই আর্নড, আমি এটা পাস্ট টেন্সে করে দেব, আই আর্ন ভ্যালি এনাফ মানি কিপ। খেয়াল করি এটা আমি তো পাস্ট টেন্সে করলাম, কিন্তু সামনে আমি যাচ্ছি বেয়ারলি এনাফ মানি, এখানে ফুল স্টপ নেই, তার মানে বাক্য শেষ হয় নাই, শেষ না হওয়ার আগেই আমার আর একটি ভার্ব চলে আসছে। ওই আগের কথা যে একই বাক্যে যদি আর একটা মানে ভার্ব, মূল ভার্বের পরে আরেকটা ভার্ব চলে আসে, সেটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কেমন? তিনটা, জিরান, পার্টিসিপল এন্ড ইনফিনিটিভ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা এখানেও কিপিং করে দেব, আইএনজি, আইএনজি করে দেব। যারা এইমাত্র আসছো, আমরা একটু ক্লাস টাইম হয়তো 2 মিনিটের মতো আছে, 2 মিনিটের মধ্যে এটা শেষ করে দেব। এরপরে সাথে সাথে আমি আবার ইন করব, হ্যাঁ, বাকি প্র্যাকটিস গুলো শেষ করবো, সুতরাং একটু খেয়াল রাখবো। শেষ হয়ে যাবে, আবার চলে আসতেছি। আচ্ছা, she had read a book of mine and write to me। দেখো পাস্ট টেন্স, এই যে এন্ড কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের পরে তোমরা জানো যে সাবজেক্ট যদি একই হয় তাহলে এন্ড এর পরে অথবা কম্পাউন্ডের চিহ্ন এর পরে সাবজেক্ট কিন্তু বসে না। সুতরাং সেই অর্থে সাবজেক্ট নেই, সাবজেক্ট কিন্তু এখানে সি, তাহলে মূল ভার্ব হিসাবে রাইট হয়ে যাবে রোট, রাইট হয়ে যাবে রোট পাস্ট টেন্স। এটা খুবই ভালো। এফ নাম্বারটা খেয়াল করো, আই বাক্যের সাবজেক্ট, অ্যানসার্ড হচ্ছে বাক্যের মূল ভার্ব, মূল ভার্বের ঠিক পরে আমার একটা মানে শব্দ চলে আসছে, সুতরাং আমি এটাকে আইএনজি করে দেব, আই অ্যানসার্ড থ্যাঙ্কিং হার এন্ড প্রেজেন্টলি আই আই ড্যাশ। খেয়াল করো হঠাৎ করে কিন্তু প্রেজেন্টলিতে চলে আসছে, বর্তমান কাল, সুতরাং বর্তমান কাল হিসেবে এটা মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা করতে পারি, হ্যাভ রিসিভড ফ্রম অ্যানাদার লেটার। এখানে আবার ভার্ব আসছে সেইং, সেইং আসছে, অর্থাৎ এই ভার্ব আছে মূল ভার্ব, আর একটা ভার্ব চলে আসছে, ভার্বের সাথে এনজি করে দিই, দ্যাট শি মূল ভার্ব, পাস পাস থ্রু, অর্থাৎ এই এই কথাগুলো কিন্তু বর্তমান কালের বলছে। তাহলে আমরা বলতে পারি ইজ পাসিং থ্রু, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে পারি এটাকে। হ্যাঁ, তাহলে ভালো হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি তুমি করো তাহলে উত্তরটা সুন্দর হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এই ক্লাস এখানে শেষ করব, শেষেরটা লাইক হবে, লাইকস টু হ্যাভ, সম্ভবত আমি দেখতে পারতেছি না। আচ্ছা, আমরা টাইম একদমই শেষ হয়ে গেছে, আমরা প্রথম ক্লাসটা এখানেই সমাপ্তি টানলাম। সকলকে ধন্যবাদ ক্লাসে পার্টিসিপেট করার জন্য। আমরা এখনই সেকেন্ড ক্লাসে আমরা চলে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।